প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আজকে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। ষষ্ঠ অধ্যায় হলো নেতৃত্ব। নেতৃত্বের ইংরেজি শব্দ লিডিং। নেতৃত্ব কি? কোনো নির্দিষ্ট লক্ষ্যপানে কোনো দল বা গোষ্ঠীকে এগিয়ে নেওয়ার কার্যক্রমকে নেতৃত্ব বলে। আর এই কাজটি যে সম্পাদন করে তাকে নেতা বলে। নেতার কাজ হয়েছে ওই নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্যকে হাসিল করার উদ্দেশ্যে কলাকৌশল বুদ্ধিমত্তা খাটিয়ে কাজকে সম্পাদন করা। যাক, নেতৃত্বের গুরুত্ব অপরিসীম। কারণ একটি প্রতিষ্ঠান তার লক্ষ্য পৌঁছানোর জন্য সঠিক নেতৃত্বের দলনেতার ভূমিকার বা পদক্ষেপ গ্রহণের ফলে নির্দিষ্ট স্থানে পৌঁছানো সম্ভব। যাই হোক, আজকে আমরা যে পয়েন্টগুলি পড়ব সেগুলো হলো সংঘবদ্ধতা সৃষ্টি। সংঘবদ্ধতা কি? একটি প্রতিষ্ঠানের কাজ সম্পাদন করার জন্য যে দল বা জনগোষ্ঠী থাকবে তাদেরকে সংঘবদ্ধ করা বা একত্রিত করা, এটাকে বলে সংঘবদ্ধতা সৃষ্টি। যদি সংঘবদ্ধভাবে কাজ করে তাহলে যত বড় কঠিন কাজই হোক তা সম্পাদন করা সম্ভব। সমবায় তোমরা পড়েছ, 10 লাঠি 1 বোঝা। একজনের পক্ষে যে কাজ করা কঠিন 10 জনে মিলে যদি করে সেই কাজ করা সহজ। তাই সংঘবদ্ধভাবে থাকলে যত বড় ঝড়, যত বড় বিপদ আসুক তা মোকাবেলা করা সম্ভব। তারপরে 2 নম্বরে হচ্ছে দলবদ্ধ প্রচেষ্টা জোরদার। নেতা একাই কাজ সম্পাদন করতে পারবে না, তার যে দল থাকবে তাদের ভিতরে দলবদ্ধ প্রচেষ্টা জোরদার করতে হবে। মনোবল হারানো যাবে না। যদি একত্র কাজ করে তাহলে কাজকে সম্পাদন করা সম্ভব। তাই নেতৃত্বের গুরুত্ব অপরিসীম। 3 নম্বরে হচ্ছে লক্ষ্য অর্জন নিশ্চিতকরণ। লক্ষ্য অর্জন কি? পরিকল্পনার অভিপ্রেত ফলকে লক্ষ্য বলে। তুমি যে পরিকল্পনাটা গ্রহণ করছো সেই পরিকল্পনার যে অভিপ্রেত ফল সেটাই হচ্ছে লক্ষ্য অর্জন। তাই লক্ষ্য অর্জন নিশ্চিতকরণের জন্য নেতৃত্বের গুরুত্ব অপরিসীম। সঠিক নেতৃত্বের ফলে লক্ষ্য অর্জন নিশ্চিতকরণ করা যায়। যদি নেতৃত্ব ভালো হয় এবং সেই নেতৃত্বের সহযোদ্ধারা যদি যথাযথভাবে কাজ করে তাহলেই কার্য যথাযথভাবে সম্পাদন করে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো যায়। 4 নম্বর হচ্ছে কর্তৃত্ব প্রয়োগ সহায়ক। এটা কি? অধীনস্থদের আদেশ দান ও বাধ্য করার ক্ষমতাই হচ্ছে কর্তৃত্ব প্রয়োগ সহায়ক। নেতা তার যে নির্দেশ, আদেশ, তার যে পরামর্শ সেটা যে তার বাহিনীর উপর, তার দলের উপর প্রয়োগ করবে সেটা অবশ্যই তাদের কাছে গ্রহণযোগ্য এবং মেনে কাজ করতে হবে। যদি তারা মেনে কাজ না করে তাহলে তার লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। তারপর আছে সহযোগিতা উন্নয়ন। সহযোগিতার উন্নয়ন এক্ষেত্রে নেতৃত্বের গুরুত্ব অপরিসীম। এরপরে আছে মনোবল উন্নয়ন। মনোবল উন্নয়ন, শ্রমিকরা কাজ করে মূলত অর্থের জন্য, পদমর্যাদার জন্য। এই জন্য তাদের মনোবল বৃদ্ধি বা উন্নয়নের জন্য অবশ্যই তাদের যে সুযোগ সুবিধা বা ফ্যাসিলিটি সেগুলি যথাযথভাবে দেওয়া উচিত। যদি একজন নেতা মনোবল উন্নয়নের জন্য কর্মীদের সুযোগ সুবিধা তাদের অনুকূলে দেয় তাহলে তাদের মনোবল বৃদ্ধি পাবে। কাজ সম্পাদনের জন্য কাজের সাথে সংশ্লিষ্ট যে র ম্যাটেরিয়ালস, মেশিনারিজ হতে পারে, পণ্য উৎপাদনের উপকরণ হতে পারে, পরিবেশগত দিক হতে পারে, সেই বিষয়গুলো যদি তাদেরকে যথাযথভাবে দেওয়া যায় তাহলে কর্মীদের মনোবল বৃদ্ধি পাবে। অর্থাৎ তাদের কাজের মূল্যায়ন সেটাও যদি যথাযথভাবে প্রয়োগ করে তার ক্ষেত্রেও কর্মীরা কাজে উৎসাহ পায়।
এরপর আছে নেতৃত্বের প্রকারভেদ। নেতৃত্ব দু ধরনের, একটি হচ্ছে আনুষ্ঠানিক নেতৃত্ব আর একটি হচ্ছে অনানুষ্ঠানিক নেতৃত্ব। আনুষ্ঠানিক নেতৃত্ব কি? আনুষ্ঠানিক সংগঠন কাঠামোতে পদমর্যাদা হতে যে নেতৃত্বের সৃষ্টি হয় তাই হলো আনুষ্ঠানিক। অর্থাৎ আনুষ্ঠানিক হচ্ছে পদমর্যাদা যে নেতৃত্ব হতে হবে আনুষ্ঠানিকভাবে, আর অনানুষ্ঠানিক হচ্ছে একসাথে কাজ করতে বা চলতে গিয়ে বিভিন্ন কারণে অনানুষ্ঠানিক সম্পর্কের সৃষ্টি হয়, তা থেকে সৃষ্টি নেতৃত্বকে অনানুষ্ঠানিক বলে। অর্থাৎ মূল কাজ সম্পাদন করতে গিয়ে অনেক ধরনের আরো সহায়ক কাজ হতে পারে, সেই সহায়ক কাজগুলি হচ্ছে অনানুষ্ঠানিক। তারপরে আছে ক্ষমতার প্রয়োগে ধরন বিচারেও নেতৃত্বের প্রকারভেদ। স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। স্বৈরতান্ত্রিক সম্পর্কে তোমরা জানো, একনায়কতন্ত্র, আমি যা বলবো সেটাই করবে, অন্য কিছু করবে না। কিন্তু এক্ষেত্রে কর্মচারীদের ভিতরে মন অসন্তুষ্টি থেকে গেলে কর্মীরা কাজ করতে উৎসাহ ফিল করবে। তার জন্য স্বৈরতান্ত্রিক নেতৃত্বের ধরন। এরপর হচ্ছে পিতৃসুলভ নেতৃত্ব। মা বাবা যেরকম তার সন্তানকে স্নেহ ভালোবাসে, শ্রমিকদেরকেও সেই ধরনের স্নেহ ভালোবাসা দিয়ে যদি কাজ করে তাহলে শ্রমিকরা কাজে উৎসাহ পায়। এটা এক ধরনের নেতৃত্বের কৌশল। তারপরে হচ্ছে গণতান্ত্রিক বা অংশগ্রহণমূলক নেতৃত্ব। গণতান্ত্রিক সবার জন্য অংশগ্রহণ করবে, উন্মুক্ত থাকবে, সকলের মতামত নেওয়া হবে। এই যে সকলের মতামত বা পরামর্শ নিয়ে যে নেতৃত্ব প্রদান করা হয় তা হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব। 4, মুক্ত বা লাগামহীন নেতৃত্ব। মুক্ত বা লাগামহীন হচ্ছে এখানে নেতা থাকবে না, নেতার অবর্তমানে কর্মীরা গা ছাড়া, গা ঢিলে ঢিলে যে কাজ করা, সেটা হচ্ছে মুক্ত বা লাগামহীন নেতৃত্ব। দৃষ্টিভঙ্গি বিচারে কর্মী প্রকারভেদের ভিতরে আছে নেতৃত্বের কর্মকেন্দ্রিক নেতৃত্ব। কাজকে কেন্দ্র করে যে নেতৃত্বের তৈরি হয় তা হচ্ছে কর্মকেন্দ্রিক নেতৃত্ব। কর্মীকেন্দ্রিক নেতৃত্ব, কর্মীকে কেন্দ্র করে যে নেতৃত্ব দেওয়া হয় বা তৈরি হয় সেটা হচ্ছে কর্মীকেন্দ্রিক নেতৃত্ব। যাই হোক, এখন অন্য আরেকটি টপিক, সেটা হচ্ছে আদর্শ নেতার গুণাবলী। একজন নেতার গুণ, যেরকম ভালো একজন স্টুডেন্ট তোমাদের ভিতরে যে ভালো, সে সব জায়গায় ভালো, এর কারণ কি? সে ভালো হওয়ার জন্য তার ভিতরে যে গুণাবলী আছে সেই গুণের বাহিরে নতুন গুণ থাকতে পারে, তবে এদেরকে বাদ দিয়ে নতুন কোনো গুণ হয় না। এই জন্য নেতারও সেরকম অনেক গুণাবলী থাকতে হবে। শিক্ষা, অভিজ্ঞতা। নেতার অবশ্যই শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে, নেতা একটা কিছু বক্তব্য দিতে গিয়ে একটা থেকে আর একটা যদি বলে, অপ্রাসঙ্গিক বলে, তার যদি বলার ভঙ্গি যদি ঠিক না থাকে, গুছানো না থাকে, তাহলে সেই নেতৃত্বে কেউ মেনে নিতে চায় না। এই জন্য নেতার অবশ্যই শিক্ষাগত এবং অভিজ্ঞতা থাকতে হবে। সাংগঠনিক জ্ঞান ও দক্ষতা। সাংগঠনিক জ্ঞান থাকতে হবে। নেতার যদি সাংগঠনিক জ্ঞান ও দক্ষতা না থাকে, সেক্ষেত্রে সে তার কার্য পরিচালনার জন্য যে দল বা গোষ্ঠী থাকবে তাদেরকে কন্ট্রোল করা তার পক্ষে সম্ভব নয়। তার জন্য তাকে অবশ্যই কী করতে হবে? সাংগঠনিক জ্ঞান ও দক্ষতার অধিকারী হতে হবে। শক্তি ও সামর্থ্য। শক্তি এবং সামর্থ্য থাকবে। শক্তি হবে এটা পেশি শক্তি, এটা হচ্ছে জ্ঞানের শক্তি। পেশি শক্তি কি? সে কি মারামারি করবে? আর মারামারি করলে কি একজন নেতা, তার পক্ষে কি সম্ভব যে সকল কর্মীদেরকে কন্ট্রোল করার, দমিয়ে রাখা? কারণ সে তো একা, আর কর্মী তো অনেক, যার জন্য তার শক্তিটা হতে হবে তাদেরকে কন্ট্রোল করার যে জ্ঞানের শক্তি, সেই শক্তির কথা বলছে। সামর্থ্য থাকতে হবে। 4 আছে সাহস ও দৃঢ় মনোবল। সাহস থাকতে হবে। নেতা যদি বিপদ থেকে ভেঙে পড়ে তাহলে তার দল তো আগেই ভেঙে পড়বে। এই জন্য যে কোনো কাজ করার দেখবে যে নেতাই প্রথম পদক্ষেপ গ্রহণ করে। এরপরে আছে দায়িত্ব ও ঝুঁকি গ্রহণের মানসিকতা। এটাও নেতার থাকতে হবে। যদি দায়িত্ব এবং ঝুঁকি গ্রহণের মানসিকতা না থাকে তাহলে নেতা তার কার্য সম্পাদন করতে পারবে না। দায়িত্ব সম্পর্কে নেতার অবশ্যই অবগত থাকতে হবে। ক্লিয়ার, স্বচ্ছ ধারণা থাকতে হবে। যদি স্বচ্ছ ধারণা থাকে সেক্ষেত্রে সে তার দলকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য কলাকৌশল অবলম্বন করে তার কার্য হাসিল করতে হবে। এবং ধৈর্য।
ধৈর্য থাকতে হবে। নেতার রাগ হলে হবে না, তাকে সমস্ত কিছুর শুনতে হবে, শুনে তারপরে তাকে সিদ্ধান্ত গ্রহণ করে সে ধরনের ধৈর্য থাকতে হবে। অধস্তনদের সম্পর্কে জ্ঞান, একজন আদর্শ নেতা তার যে দল বা গোষ্ঠী থাকবে তাদের সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। যদি তাদের সম্পর্কে জ্ঞান না থাকে তাহলে তারা কার্যে ফাঁকি দেবে। তা ফাঁকি দিতে গেলে যখন কর্মী কাজ করবে না তখন কোন কলাকৌশল বা পথ অবলম্বন করে কাজ করাতে হবে সে সম্পর্কে জ্ঞান থাকতে হবে। ন্যায়পরায়ণতা এখানে কর্মী যারা থাকবে তাদেরকে সবাইকে সমান গুরুত্ব দিতে হবে। কে আপন, কে পর, কে ভালো, কে মন্দ, কে দেখতে সুন্দর, কালো, এটা থেকে মূল্যায়ন করা যাবে না। ন্যায়পরায়ণতা বলতে তাদের উপর যে অর্পিত দায়িত্ব হয়েছে তারা যদি যথাযথভাবে পালন করে তার মূল্যায়ন করাই হচ্ছে ন্যায়পরায়ণতা। কারো প্রতি অন্যায় করা যাবে না। কে আপন, কে পর, এটা যদি করে তাহলে শ্রমিক বিদ্রোহ তৈরি হয়। আর শ্রমিক বিদ্রোহ তৈরি হয়ে গেলে কি হয়, সে প্রতিষ্ঠান ধীরে ধীরে শেষ হয়ে যায়, বিলীন হয়ে যায়। পরিশ্রমী এবং কষ্ট সহিষ্ণু, নেতাকে অবশ্যই সহিষ্ণু হতে হবে, তাকে পরিশ্রমিক হতে হবে। নেতা কাজ করতে গিয়ে যদি আরাম আয়েশ খোঁজে আর কর্মীদেরকে যদি আরাম না দিয়ে তাদেরকে শুধু কাজেই করার চেষ্টা চালায় সেক্ষেত্রে তাদের ভিতরে বিদ্রোহ লেগে যেতে পারে। এই জন্য তাকে পরিশ্রমী হতে হবে, তাদেরকে বুঝাতে হবে যে তারাও কাজ করে, সেও কাজ করে, তার কাজের যে গাইডলাইন, যে নকশা, সে অনুসারে কর্মীরা কাজ করে। যোগাযোগ নৈপুণ্য হচ্ছে তার ঊর্ধ্বতন এবং অধস্তনদের সাথে যোগাযোগ রাখতে হবে। কারণ ঊর্ধ্বতন চাবে যে সে কীভাবে কাজ করছে, কতটুকু কাজ হয়েছে, সেই জন্য তার যোগাযোগের নৈপুণ্য, অর্থাৎ এটা কমিউনিকেশন। তারপরে আছে উৎসাহ দানের ক্ষমতা। কর্মীদেরকে উৎসাহ দানের ক্ষমতা থাকতে হবে। বিভিন্ন সময় বিভিন্ন কর্মী কাজ করে না, কাজ কেন করতে চায় না, যার জন্য তাদেরকে মনোবল ভেঙে যেতে পারে। এই জন্য তাদেরকে উৎসাহ দিতে হবে। এই যে করোনা দেখো, অনেক গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, কাজ করতে চায় না, আসে না, আবার অনেক মালিক গার্মেন্টস খুলতেছে না। কারণ কি, তারা কাজ করার জন্য যে অনুকূল পরিবেশ, সেই ধরনের অনুকূল পরিবেশ তৈরি করতে পারে না বিধায় আজকে তারা উৎসাহ পায় না। এই জন্য নেতার অবশ্যই উৎসাহ দানের ক্ষমতা থাকতে হবে। কাজ যে করে তার জন্য উৎসাহ দানের ক্ষমতা তার থাকতে হবে। দূরদৃষ্টি এবং প্রজ্ঞা, দূরদৃষ্টি সম্পন্ন থাকতে হবে। যদি দূরদৃষ্টি সম্পন্ন থাকে তাহলে এই নেতা তার কাজ সম্পাদন করা সম্ভব হয়। যাই হোক, এ ছিল আজকে আমাদের নেতৃত্বের আলোচ্য বিষয়টুকু। যা পরবর্তী ক্লাসে আমরা যে বাকি যে অধ্যায় আছে সেটুকু আলোচনা করব। ভয় নাই, সচেতনতায় জয়, এই স্লোগান নিয়ে আমরা আমাদের সরকারের যে স্বাস্থ্যবিধি আছে তার প্রতি আমরা শ্রদ্ধা রেখে সেটা মেনে চলে আমিও বাঁচবো, অন্যকে বাঁচতে সহায়তা করব। সুস্থ থাকো, ভালো থাকো।